আসসালামু আলাইকুম। দেখো আগের দিন আমরা ক্লাসিফিকেশনে যেটা করেছি, আর আমাদের কয়েকটা পার্ট বাকি আছে। ফিশেস অ্যান্ড এভিশ, রেপটাইলস অ্যান্ড ম্যামাথালি চ্যাপ্টারটা শেষ। দেখো আজকে পড়বো আমরা সাইক্লোস্টোমাটা। ওকে, তোমাদেরকে তার আগে ছকটা দেখিয়েছিলাম যে ছকের মধ্যে সাইক্লোস্টোমাটা কার আন্ডারে পড়ছে। তো সাইক্লোস্টোমাটা আজকে আমরা পড়বো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। তোমাদেরকে যে ছকটা করানো হয়েছিল সেটা একটু খুলে দেখবে, যেটা কার আন্ডারে পড়ছে। সাইক্লোস্টোমাটা পড়ছে একনাথার আন্ডারে, তাই না? অর্থাৎ উইদাউট জ, যাদের জ থাকে না বা চোয়াল বিহীন, এটা হচ্ছে তোমার একনাথা। এর ফার্স্ট হচ্ছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট আমরা পরীক্ষাতে অর্থাৎ এক্সামের সময় যদি বৈশিষ্ট্য আসবে, একটা বড় কোশ্চেন আসবে এখান থেকে, তাহলে তোমরা তখন প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট করে লিখবে। মানে ফার্স্ট এরকম হেডিং দেবে, দেন লিখবে, একদম একবারে ফ্ল্যাট লিখবে না। তো দেখো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট, এই সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীরা হচ্ছে, ক্লাসের প্রাণীরা, তারা সবাই হচ্ছে তোমার সি অ্যানিম্যাল, মানে সামুদ্রিক প্রাণী। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, তোমাদের বইয়ে নেই সেটা বলি, যে এখানে মানে তারা সকলেই সামুদ্রিক জলে বসবাস করে, মেরিন ওয়াটারে। বাট যখন তারা গ্যামেট রিলিজ করে, মানে পুরুষদের ক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট, মানে শুক্রাণু ডিম্বাণু, সেই গ্যামেট মিশ্রণকারে যখন গ্যামেট তারা ছাড়ে, তখন তারা কি করে জানো তো, মেরিন ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে চলে যায়। ওকে, যখন তারা গ্যামেট নিঃসরণ করে, সাধারণত সি অ্যানিমেল গ্যামেট নিঃসরণকালে তারা কি করে, মাইগ্রেট করে যায় ফ্রেশ ওয়াটারে তারা মাইগ্রেট করে। ওকে, তাহলে মাইগ্রেট করছে কি, এই পয়েন্টে মনে রাখবে যে গ্যামেট নিঃসরণকালে তারা ফ্রেশ ওয়াটারের দিকে মাইগ্রেট করে যায় সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণী। এই যে, এবং আরেকটা জিনিস দেখো, তারা গ্যামেট দেওয়ার পর কি করে জানো, পুরুষ মানে যারা মাতৃ, মানে পুরুষ এবং স্ত্রী, অর্থাৎ তারা প্যারেন্ট যারা, তারা গ্যামেট রিলিজ করলো, সেই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষেক সম্পন্ন হলো, ফার্টিলাইজেশন ঘটলো, সেখান থেকে লার্ভা উৎপন্ন হলো। এরপর এই গ্যামেট দেওয়ার পরই প্যারেন্ট মারা যায়, প্যারেন্টের মৃত্যু ঘটে। আর একটা আশ্চর্যপূর্ণ জিনিস, যে এই লার্ভাগুলো অর্থাৎ প্যারেন্ট যখন ফ্রেশ ওয়াটারে গিয়ে তারা তাদের গ্যামেটটা নির্গত করে, নিঃসরণ করার পর ডেথ হয়। আর ওই যে গ্যামেট থেকে ফার্টিলাইজেশন হওয়ার পর লার্ভা উৎপন্ন হয়, সেই লার্ভাগুলো কি করে জানো, সেই ফ্রেশ ওয়াটার থেকে তারা পুনরায় মাইগ্রেট করে তাদের প্যারেন্ট যেখানে বসবাস করতো সেখানে আসে। কি অদ্ভুতপূর্ণ জিনিস, যে তাদের পক্ষে কিভাবে জানা সম্ভব যে তার প্যারেন্টস কোথায় বসবাস করতো, কিন্তু তারা বলছে সেই লার্ভাগুলো ফ্রেশ ওয়াটার থেকে তারা মাইগ্রেট করেছে, কোথায় আসে না, মেরিন ওয়াটারে, যেখানে তার প্যারেন্ট থাকতো সেই বসবাসের স্থানেই ফিরে আসে। তাহলে একটা কোশ্চেন থেকে যায়, তাহলে কি এই যে মাইগ্রেটটা ঘটছে সেটা কি জেনেটিক্যালি সম্পূর্ণ ঘটে, মানে তাদের মধ্যে জিনের কি সেরকম কোনো বৈশিষ্ট্য আছে যে কারণের জন্য তারা অলরেডি আগে থেকে সেটা তাদের মধ্যে তারা ফিল করে বা জানে যে হ্যাঁ তাদের প্যারেন্ট এই জায়গায় অবস্থিত, নিশ্চয়ই সেই মাইগ্রেটটা জেনেটিক্যালি কিছু সেখানে কাজ করে, মানে জিন দায়ী, স্পেশাল কিছু জিনিস ফ্যাক্টর বা কাজ করে, যেগুলো তাদেরকে আগে থেকেই চিহ্নিত করতে সহায়তা করে যে তার প্যারেন্টরা কোথায় ছিল। তাহলে ভাবো, ম্যাক্সিমাম সি বাট গ্যামেট নিঃসরণ করে তারা ফ্রেশ ওয়াটারে বুম করে সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীগুলো, এবং এখানে ফার্টিলাইজেশন ঘটার পর গ্যামেট নিঃসরণ করার পর প্যারেন্ট মারা যায়, আর সেই লার্ভাগুলো পুনরায় আবার ফিরে আসে তাদের আগের স্থলে। ওকে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এরা হচ্ছে সাকিং টাইপ অফ মাউথ পার্ট, অর্থাৎ এদের হচ্ছে তোমার কি চোষক যে নল সম্পূর্ণ মুখ দেখা যায়, এদের মাউথ পার্টটা সার্কুলার হয়, এই ধরনের হয়ে থাকে। সাইক্লোস্টোমাটা নামকরণ হয়েছে কারণ তাদের মাউথ হচ্ছে সার্কুলার, গোলাকার মাউথ পার্ট। আর কি হচ্ছে সাকিং টাইপ অফ, সাকটোরিয়াল মাউথ, এদের দাঁত থাকে, এরা ব্লাড সাক করে। আর একটা হচ্ছে তোমার কি, এরা একটোপ্যারাসাইট, মানে এটা পরজীবী রূপে বসবাস করে, এরা পরজীবী হিসাবে, মানে এরা কোনো বড় ফিশের দেহে এরা বসবাস করে, সেখান থেকে খাবার সংগ্রহ করে। ওকে, বা এরা যখন জ্বরে থাকে তখন কি করছে না, এরা কখনো কখনো সেই যে প্রাণীটা, মানে যে প্রাণীকে এরা আক্রমণ করে সেই প্রাণীর গায়ে, মানে এটা ধরো মাউথ পার্ট, সেই প্রাণীর গায়ে তারা মুখটা লাগিয়ে সেখান থেকে ব্লাডটাকে সাক করে নেয়, মানে টেনে নেয়। ওকে, এইভাবে তারা বেঁচে থাকে। এই হচ্ছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট।
দেখো এদের দেহের স্ট্রাকচারটা হচ্ছে লং, দীর্ঘ, মাউথ হচ্ছে তোমার সার্কটোরিয়াল মানে চোষকযুক্ত এবং সার্কুলার মাউথ, বডি ফর্ম হচ্ছে একটাই লং। ওকে, আর এদেরকে সিমেট্রি হচ্ছে তোমার বায়োল্যাটারাল সিমেট্রি, ভাগ করলে একটা মিডিয়ান তলে ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায়, দুটি তলে। ওকে, অ্যাপেন্ডেজেস বলছে এদের কি কোনো অ্যাপেন্ডেজ প্রেজেন্ট থাকে? দেখো এদের ক্ষেত্রে দেয়ার আর নো পেয়ার অফ ফিন, মানে এদের ক্ষেত্রে জোট বিজোড় কিছু পাখনা লক্ষ্য করা যায়, মানে পাখনা দেখা যায় না। নো পেয়ার্ড অফ ফিন, কোনো পেয়ার ফিন এখানে লক্ষ্য করা যায় না, বা কোনো জোর পাখনা লক্ষ্য করা যায় না। এখানে কিছু মানে মিডল ফিন থাকে। তাহলে নো পেয়ার্ড অফ ফিন, এখানে কোনো জোড়া পাখনা লক্ষ্য করা যায় না। শুধুমাত্র এদের মধ্যমান মানে মাঝের কিছু ফিন থাকে যেগুলো তারা কার্টিলেজ ফিন আর প্রেজেন্ট, মানে এমন কিছু পাখনা থাকে, ফিন থাকে, পাখনা থাকে যেগুলো ফিন রেজ মানে সেই পাখনার রশ্মি দ্বারা তারা একে অপরের সঙ্গে যুক্ত। কোনগুলোকে রশ্মি বলবো? এটা যদি ধরো মাছের পাখনা হয়, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে যার দ্বারা এই পাখনাটা সাপোর্ট হয়ে আছে মানে ধরে আছে, যাকে বলা যায় ফিন রেজ। তাহলে এদের ক্ষেত্রে কোনো পেয়ার ফিন থাকে না, বাট কিছু মিডিয়ান ফিন থাকে যেগুলো সাপোর্ট করে যুক্ত থাকে কার দ্বারা? ফিন রেজ দ্বারা। দেখো এদের স্কিন হচ্ছে খুব স্মুথ, মসৃণ, এদের স্কিনটা হচ্ছে খুবই মসৃণ টাইপের এবং খুব সফট ও আঁশবিহীন। ওকে, এদের স্কিনের ধরন টাইপস। এবং এদের স্কিনে মিউকাস গ্ল্যান্ড থাকে, মিউকাস গ্ল্যান্ড উপস্থিত থাকে, মিউকাস গ্ল্যান্ড প্রেজেন্ট। কেন? দেখো মিউকাস গ্ল্যান্ড থাকে কারণ এই মিউকাস গ্ল্যান্ড থেকে যে মিউকাস খরিত হয়, নিশ্চিত হয় লালাটা, যার সাহায্যে কি হচ্ছে তাদের বডিটাকে পিচ্ছিল করে রাখতে সাহায্য করে। সেটা হিসেবে কোনো প্রাণী তাদেরকে যদি আক্রমণ করতে যায়, তাদের পিচ্ছিল বডির সাহায্যে সেখান থেকে তারা কি করবে? বেরিয়ে যেতে পারে। ওকে, তাহলে এদের হচ্ছে তোমার দেহ হচ্ছে কি পিচ্ছিল দেহ, কারণ মিউকাস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। তাহলে স্কিন হচ্ছে সফট, স্মুথ অ্যান্ড আঁশবিহীন। দেখো এদের এন্ডোস্কেলিটন হচ্ছে অর্থাৎ বহিঃকঙ্কাল কেমন দ্বারা কি দ্বারা গঠিত? না তরুণাস্থি নির্মিত, আমরা একটু পরেই পড়বো অস্থি তরুণাস্থিটা কি ভাগ আছে। তো এন্ডোস্কেলিটন হচ্ছে তরুণাস্থি নির্মিত। নেক্সট হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এদের ক্ষেত্রে দেখো বললাম যে ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে মাউথ পার্ট হচ্ছে সাকিং টাইপ। ওকে, এদের টিথ প্রেজেন্ট। ওকে, এদের ক্ষেত্রে দাঁত প্রেজেন্ট থাকে আর এরা জলিস, এখানে কোনো চোয়াল থাকে না। এদের ক্ষেত্রে কি হয়? এটা কোনো চোয়াল থাকে না, একনাথা, সেজন্য বলা হয়েছে। এরপরে দেখো ওরা কোনো প্রাণীকে ধরে খেতে পারে না, কোনো প্রাণীর গায়ে মুখটা এইভাবে গোলাকার মাউথ, কোনো প্রাণীর গায়ে মুখটা লাগিয়ে সেখান থেকে তাদের ব্লাডটাকে চুষে নেয়, এরা টেনে নেয়। ওকে, তাহলে এ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এদের ক্ষেত্রে গ্যাস এক্সচেঞ্জ কেমন হয়ে থাকে? এদের ক্ষেত্রে কিন্তু গিলস বর্তমান 5 to 7 পেয়ার্স অফ গিল থাকে। জলজ প্রাণী তো গিল তো থাকবেই না। দেখো গ্যাস এক্সচেঞ্জ, এদের তোমার কি 5 to 7 পেয়ার অফ গিলস বর্তমান। ওকে, এরা গিলসের সাহায্যে কি করে? না ফুলকার সাহায্যে শ্বাসকার্য সম্পাদন করে। ওকে, আর এদের ফুলকা মানে ফুলকা প্রকোষ্ঠে থাকে, ফুলকা ছিদ্র থাকে। গিলস প্রেজেন্ট, আর এই গিলস গুলো ফুলকা প্রকোষ্ঠের মধ্যে থাকে আর ফুলকা ছিদ্র বর্তমান। ওকে, আচ্ছা এদের সার্কুলেটরি সিস্টেম, দেখো এদের সার্কুলেটরি সিস্টেম সংবহন তন্ত্রটা কেমন? এদের কিন্তু দুটো প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের চেম্বার থাকে। তাহলে হার্ট হচ্ছে তোমার কি 2 চেম্বার। হৃৎপিণ্ডে এদের দুটো প্রকোষ্ঠ বর্তমান থাকে। ওকে, তা হার্ট 2 চেম্বার, একটা অরিকেল এবং একটা ভেন্ট্রিকল, অর্থাৎ একটা অলিন্দ
ও একটি নিলয় বর্তমান, ঠিক আছে, একটা অলিন্দ এবং একটা নিলয় বর্তমান, এদের দুটি মাত্র প্রকোষ্ঠ বর্তমান। আর এদের ব্লাড হচ্ছে কোল্ড ব্লাডেড এরা, অর্থাৎ এরা হচ্ছে তোমার কি শীতল রক্তযুক্ত প্রাণী। বাবা, এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। দেখো একমাত্র হচ্ছে তোমার এভিস এবং ম্যামালস, এই দুটো শ্রেণী হচ্ছে পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী, যাদের ব্লাড হচ্ছে তোমার কি ওয়ার্ম ব্লাডেড, মানে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আর বাকি সবাই হচ্ছে কোল্ড ব্লাডেড প্রাণী। কোল্ড ব্লাডেড মানে যাকে পয়কিলোথার্মি বলা হয় বা একটোথার্মাল বলা হয়, মানে হচ্ছে পরিবেশের ফ্যাক্টরের সঙ্গে এদের শরীরের যে উষ্ণতাটা টেম্পারেচারটা চেঞ্জ হয়, ওই জন্য এদেরকে বলা হচ্ছে কোল্ড ব্লাডেড। বাট আমাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, পরিবেশের ফ্যাক্টর যেমনই হোক না কেন, শীত গ্রীষ্ম, আমাদের টেম্পারেচার কিন্তু একটা মিনিমাম, একটা মিডিয়াম যে টেম্পারেচার, সেই মিডিয়াম টেম্পারেচারে কিন্তু কনস্ট্যান্ট থাকে, বজায় থাকে। তাই আমরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, আর এরা এই সমস্ত প্রাণী হচ্ছে ওরা কি কোল্ড ব্লাডেড। ওকে, আচ্ছা, আর বললাম যে এদের ক্ষেত্রে কি হয়ে থাকে না, এরা যেহেতু পরজীবী, তাই এদের চোষক থাকে না, তাই এরা খাবার ধরে খেতে পারে না। এরা কি করে না, সম্পূর্ণভাবে পরজীবী, অর্থাৎ অন্যের উপর নির্ভর করে এদের জীবনযাপন সম্পূর্ণ করে থাকে। এদের এক্সক্রিটরি সিস্টেম, দেখো এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে এদের কিন্তু কিডনির দ্বারা সম্পূর্ণ হয়। ওকে, এদের কিডনির দ্বারা এক্সক্রিটরি সিস্টেম, মানে যেহেতু এরা ডেভেলপড প্রাণী, মানে এই থাইল্যান্ডটা হচ্ছে উন্নত, তাই না? তো এদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, যে দেখা যায় যে যত আমরা উপর দিকে যাব তত ডেভেলপমেন্ট ক্যারেক্টার লক্ষ্য করা যায়। এদের ক্ষেত্রে কিডনি হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম হিসেবে কাজ করে। দেখো নার্ভাস সিস্টেম, আমাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম হচ্ছে দেখবো রেপটাইলস থেকে শুরু করে ম্যামালস থেকে শুরু করে এভিস থেকে 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। আর এদের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা আছে তোমার কি 8 পেয়ার, 8 to 10 পেয়ার, 8 থেকে 10 জোড়া ক্রেনিয়াল নার্ভ প্রেজেন্ট। ওকে, 8 থেকে 10 জোড়া ক্রেনিয়াল নার্ভ এদের প্রেজেন্ট থাকে। সেন্স অর্গান, এদের ক্ষেত্রে কিছু সেন্স অর্গান লক্ষ্য করা যায়, সেগুলো যে কি কি না, স্যাক লাইক অলফ্যাক্টরি, এদের অলফ্যাক্টরি যে নার্ভ যেগুলো ঘ্রাণ নিতে সাহায্য করে, সেটা এদের প্রেজেন্ট থাকে। তো সেন্স অর্গান থেকে অলফ্যাক্টরি নার্ভ প্রেজেন্ট, যেটা কি করে মানে ঘ্রাণকে নিতে সাহায্য করে। দেখো এদের ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল, এদের ফার্টিলাইজেশন এক্সটার্নাল, মানে এটা বহির্নিষেক সম্পন্ন হয় এদের দ্বারা। দেখো এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন বললাম যে এক্সটার্নাল, তাই না? আর এদের ডেভেলপমেন্ট কার সাহায্যে হচ্ছে কি লার্ভা লসের স্টেজ দেখা যায়। অবশ্যই কি ধরনের লার্ভা, অ্যামোসিট লার্ভা, এই টার্মটা মনে রাখবে। ওকে, অ্যামোসিট লার্ভা, এটা মনে রেখো, ঠিক আছে, যেটা মেটামরফোসিসের মাধ্যমে অ্যাডাল্টে রূপান্তরিত হয়, ঠিক আছে। আচ্ছা, আর এক্সাম্পল হচ্ছে সাইক্লোস্টোমাটার এক্সাম্পল হচ্ছে পেট্রিমাইজিন এবং মিক্সিন। দেখো এই দুটো জিনিস মনে রাখবে। এক্সাম্পল সাইক্লোস্টোমাটার এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজিন, যেটাকে ল্যাম্প্রে বলা হচ্ছে, আর মিক্সিন বা হ্যাগফিশ। ওকে, এটা নিটের জন্য তোমরা করে রাখবে। এই দুটো এক্সাম্পলই মনে রাখবে, বইয়ে জানি না, বইয়ে হয়তো অনেক থাকতে পারে, কিন্তু তোমরা জাস্ট এই দুটো মনে রাখবে, পেট্রোমাইজিন এবং মিক্সিন হচ্ছে সাইক্লোস্টোমাটার এক্সাম্পল। ওকে, নেক্সট দেখো সুপার ক্লাস স্পিসিস। ওকে, সুপার ক্লাস স্পিসিস এর আন্ডারে নেক্সট আমরা পড়ব পিসেস। তো তার আবার দুটো ক্লাস আছে, একটা কন্ড্রিকথিস এবং একটা অস্ট্রিকথিস, যেটাকে বলা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট, একটা হচ্ছে তরুণাস্থি আর একটা অস্থি। তো এই যে দুটো ক্লাস, অর্থাৎ সুপার ক্লাস স্পিসিসের আন্ডারে দুটো ক্লাস, একটা হচ্ছে তোমার কন্ড্রিকথিস অ্যান্ড অস্ট্রিকথিস। এই কন্ড্রিকথিস অ্যান্ড অস্ট্রিকথিসের মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো দেখতে হবে, অ্যান্ড তাদেরকে যে কার ভিত্তিতে আলাদা করা হয়েছে
একটা তরুণাস্থি অস্থি। দেখবো আমরা এরপরে যে এদের ক্ষেত্রে আঁশের পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে প্লাকোয়েড আঁশ দেখা যায়, কারো কারো ক্ষেত্রে সাইক্লোয়েড আঁশ দেখা যায়। এছাড়া এদের যে দেহের যে সুইম ব্লাডার অর্থাৎ ইয়ার ব্লাডার যেটাকে বলছে পটকা, সেটা কন্ড্রিকটিস এবং অস্ট্রিকটিস উভয়ের ক্ষেত্রে বর্তমান থাকে না। তো এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পিসেসকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা কন্ড্রিকটিস এবং একটা অস্ট্রিকটিস। তাহলে কন্ড্রিকটিস পর্বের যে প্রাণী তারা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট। দেখো এই যে বৈশিষ্ট্যের কথা বলবো, সুপার ক্লাস পিসেসের আন্ডারে শ্রেণী কন্ড্রিকটিস, এই কন্ড্রিকটিসের বৈশিষ্ট্যগুলোর উপর লক্ষ্য রাখবে, কারণ এই বৈশিষ্ট্য হচ্ছে কন্ড্রিকটিস এবং অস্ট্রিকটিসের ক্ষেত্রে টোটালি ডিফারেন্স এবং যার ভিত্তিতে পার্থক্য রয়েছে। তো কন্ড্রিকটিস হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট, এরা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট। ওকে, এদের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। তার আগে বলি কন্ড্রিকটিস কাকে বলে, যে সমস্ত সামুদ্রিক প্রাণী যাদের ক্ষেত্রে অন্তঃকঙ্কালটা তরুণাস্থি নির্মিত, যাদের ফুলকা আছে বাট সেটা অপারকিউলাম কানকো দ্বারা ঢাকা থাকে না, ওপেন থাকে, আর দেহে আঁশ থাকে প্লাকয়েড টাইপস ওভার, এবং পটকা অনুপস্থিত, যাদেরকে বলা হচ্ছে কন্ড্রিকটিস। হ্যাবিটেট এরা হচ্ছে তোমার কি সকলেই সামুদ্রিক প্রাণী, এরা হচ্ছে সকলেই সামুদ্রিক প্রাণী আর শিকারী প্রাণী। শিকার যেমন টর্নেডো, তারপর টর্পেডো, তারপর শঙ্কর মাছ, এগুলো কি সামুদ্রিক, একমাত্র সমুদ্রে পাওয়া যায়, আর এগুলো তোমার শিকার করে, মানে এরা বড় বড় প্রাণীদেরকে, অ্যানিমেলসকে এরা নিজেদেরকে শিকার বানায়। ওকে, তাহলে হ্যাবিটেট সামুদ্রিক প্রাণী এবং এরা হচ্ছে শিকারী। নেক্সট হচ্ছে বডি ফর্ম, এদের দেহের গঠনটা কেমন, বডি ফর্ম। তার আগে বলি এই কন্ড্রিকটিস এবং অস্ট্রিকটিস করে রাখবে, কারণ 3 মার্কসের জন্য একটা কোশ্চেন আসতে পারে, হয়তো বলে দিল যে কন্ড্রিকটিস বা বিশেষ পর্বের কন্ড্রিকটিসের জেনারেল ক্যারেক্টার বা সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো 3 মার্কসের জন্য। বডি ফর্ম, এদের দেহের স্ট্রাকচার কেমন হয়ে থাকে না, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড কথাটা আগে বলেছিলাম, যে ডরসাল দিক এবং ভেন্ট্রাল সাইড, উপর এবং নিচের পোর্শনটা উভয় বোধ চাপা, তাকে বলা হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড। ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড। ওকে, মনে রাখবে। ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড মানে উপর নিচে চ্যাপ্টা বডি। ওকে, আর এদের দেহটা হচ্ছে তোমার 3টে অংশে বিভক্ত, হেড, ট্রাঙ্ক এবং টেল। ওকে, এই যে কন্ড্রিকটিসের কথা বলছি, মানে ধরো শঙ্কর মাছ, মানে অ্যাকচুয়ালি আমরা যেগুলো বলি রুই, কাতলা, মৃগেল, মাগুর, যেগুলো আমরা বলে থাকি সেগুলোকে দেখবে বনি ফিশ, মানে এগুলো বোন দ্বারা গঠিত। এদের তোমার এন্ডোস্কেলেট মানে এদের বই কঙ্কাল হচ্ছে তোমার হাড় দ্বারা তৈরি, বাট এদের ক্ষেত্রে নরম একদম অস্থি, যাকে তরুণাস্থি বলা হয়, তাই না, কার্টিলেজিনাস ফিশ এরা। তো তাহলে বেসিক ডিফারেন্স। আরেকটা জিনিস, এদের ক্ষেত্রে নিক পোর্শন থাকে না, অর্থাৎ ঘাড় যে অঞ্চলটা সেটা লক্ষ্য করা যায় না। আর রুই, কাতলা, মৃগেল যেগুলো আমরা খেয়ে থাকি সাধারণত, সেগুলোকে আমরা কার মধ্যে রাখবো, অস্ট্রিকটিসের মধ্যে রাখবো। আর এখন আমরা কি পড়ছি, কন্ড্রিকটিস। তাহলে বডি ডিভাইডেড বা বডি ডিভিজিবল ইনটু 3 ডিস্টিংক্ট রিজিয়ন অর হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেল, অ্যাবসেন্স অফ নিক রিজিয়ন, এদের নিক অঞ্চল থাকে না কন্ড্রিকটিস পর্বের প্রাণীদের ক্ষেত্রে। আচ্ছা, এদের ক্ষেত্রে অ্যাপেন্ডেজেস মানে এদের কোনো উপাঙ্গ আছে কিনা, এদের ক্ষেত্রে দেখা যায় জোড়, বিজোড়, পাখনা উপস্থিত। এদের জোড় ও বিজোড় পাখনা দেখা যায়। ওকে, অর্থাৎ এদের ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে কি কি দেখা যায়। বক্ষ পাখনা থাকে, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা থাকে, শ্রোণী পাখনা থাকে, আর পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনা যেটা, সেটা তোমার কি হেটারো সার্কেল, এটা হচ্ছে হেটারো সার্কেল। অর্থাৎ এদের ক্ষেত্রে কি হয়, হেটারো সার্কেল মানে অসমান প্রকৃতি। ওকে, তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম সাইক্লোস্টোমাটা, যার ক্ষেত্রে দেখলাম যে কোনো পাখনা মানে জোর পাখনা থাকছে না, বাট
পিসেস, সুপার ক্লাস, ক্লাস কন্ট্রিকথিসের মধ্যে আমরা দেখব যে যে সমস্ত অ্যানিমালস পড়ছে, যে সমস্ত মাছ পড়ছে, যাদের ক্ষেত্রে জোড় বিজোড় পাখনা তো দেখা যায়। কি কি পাখনা? বক্ষ পাখনা, শ্রোণী পাখনা আর পুচ্ছ পাখনা। বক্ষ পাখনার ক্ষেত্রে তোমার কোনগুলো? যেগুলো তাদের ফ্রন্ট পোর্শন, মানে এই সামনের অংশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বক্ষ পাখনা। দেন শ্রোণী, যে অঞ্চলটা তাদেরকে শ্রোণী প্রদেশ মানে যেখানে তাদের কপুলেশন ঘটে, মিলন ঘটে, সে অঞ্চলটা শ্রোণী, সেখানে অবস্থিত পাখনাকে শ্রোণী পাখনা। আর পুচ্ছ মানে এই লেজের যে পাখনা সেটা বলছে সমান নয়, মানে কোনো অংশটা বড় তো কোনো অংশ ছোট। এটা হচ্ছে ডিফারেন্স। এইটা হচ্ছে তোমার পার্থক্য কাদের ক্ষেত্রে? কন্ট্রিকথিস এবং অস্ট্রিকথিসের ক্ষেত্রে মনে রাখো। তাহলে কন্ট্রিকথিসের ক্ষেত্রে লেজের যে পুচ্ছ পাখনা সেটা কি ধরনের? হেটারো সার্কাল, মানে দুটো অসমান প্রকৃতি, দুটো ইকুয়াল নয়। বাট আমরা দেখবো যে রুই কাতলা মৃগেল এদের ক্ষেত্রে লক্ষ্য করলে কেমন দেখবো যে এই যে পুচ্ছ পাখনা যেটা আছে তোমার ইকুয়াল, সমান। বাট কন্ট্রিকথিসের ক্ষেত্রে একটা বড় হলে একটা ছোট, অর্থাৎ হেটারো সার্কাল প্রকৃতি লক্ষ্য করা যায়। ওকে, আর এদের যে পুরুষ মাছ তাদের শ্রোণী প্রদেশে এক ধরনের ক্লাসপার নামক অঙ্গ থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাসপার, নিট, ফর নিটের জন্য ক্লাসপার্স মোস্ট ইম্পর্টেন্ট ফর নিট। ওকে, তাহলে ক্লাসপার হচ্ছে এটা একমাত্র থাকে প্রেজেন্ট ইন ফিমেল, প্রেজেন্স ইন মেল। ক্লাসপার যে অঙ্গ, যে অঙ্গটা যে তোমার কি সঙ্গম অঙ্গ, যেটা মেলদের ক্ষেত্রে একমাত্র বর্তমান থাকে কন্ট্রিকথিস পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এটা কি করে? যখন তারা সঙ্গম করে, মানে তারা ইন্টারকোর্স করে, মিলন সম্পন্ন করে, তখন কি হচ্ছে সেই অঞ্চলটাতে ফিমেলকে তারা আঁকড়ে ধরে। ওকে, তাহলে ক্লাসপার হচ্ছে শ্রোণী প্রদেশে অবস্থিত মেলদের ক্ষেত্রে বর্তমান এমন একটা সঙ্গম অঙ্গ যেটা মিলনের সময় বা ইন্টারকোর্স করার সময় ফিমেলকে তারা কি করে সে জায়গাটা দিয়ে ধরে রাখে। দেখো এই সমস্ত মানে এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি হয় জানো তো, মানে এদের দেহে আঁশ থাকে খুব সূক্ষ্ম আণুবীক্ষণিক। বাট দেখো চিন্তা করো, মানে এই যে কন্ট্রিকথিস আর অস্ট্রিকথিসকে পার্থক্য করা খুব ইজি। মানে তুমি যদি রুই কাতলা মৃগেলকে একটু ভালো করে অবজার্ভ করো, যখন বাজার থেকে মাছ কিনে আনা হয় তখন তো আমরা সেটাকে কতক্ষণে খাবো সেই চিন্তা ভাবনা করি যে কতক্ষণে আমাদের সেটা পেটে যাবে। বাট এরপর থেকে, এতদিন জানতে না, এরপর থেকে যদি খাওয়ার আগে বাজার থেকে মাছ কিনে আনার পর সেটাকে একটু লক্ষ্য রাখো যে সাধারণত আমরা যেগুলো খাই সেগুলো ফ্রেশ ওয়াটার ফিশ, তাই না? সামুদ্রিক মাছ তো খুব কম আসে। তো সেই ফ্রেশ ওয়াটার রুই কাতলা মৃগেলকে যদি অবজার্ভ করো, তাদের আঁশগুলো দেখবে বড় প্রকৃতি, মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই। ওকে, তাহলে সেইগুলো কিন্তু কন্ট্রিকথিসের মধ্যে পড়বে না, সেগুলো পড়বে অস্ট্রিকথিসের মধ্যে। তাদের লেজের প্রকৃতিটা দেখবে কি ধরনের, হোমোসার্কাল না হেটেরোসার্কাল। যদি হোমোসার্কাল হয় তাহলে জানবে সেটা অস্ট্রিকথিসের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে দেখবে যে ওদের ক্ষেত্রে বডিটা কেমন, মসৃণ না রাফ। ওকে, তাহলে এদের ক্ষেত্রে স্কিনটা কেমন? কন্ট্রিকথিস ফিশের ক্ষেত্রে স্কিন হচ্ছে প্লাকয়েড আঁশ দ্বারা গঠিত। প্লাকয়েড, এদের প্লাকয়েড আঁশ দেখা যায়। তাহলে এটা স্টার মার্কস দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাকয়েড আঁশ দেখা যায় কন্ট্রিকথিসের ক্ষেত্রে না অস্ট্রিকথিসের ক্ষেত্রে? কন্ট্রিকথিসের ক্ষেত্রে। প্লাকয়েড হচ্ছে আণুবীক্ষণিক, এটা হচ্ছে আণুবীক্ষণিক আঁশ। ওকে, মানে খালি চোখে দেখা যায় না, এতটাই সূক্ষ্ম। আর এদের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এপিডার্মাল মিউকাস গ্ল্যান্ড। এপিডার্মাল মিউকাস গ্ল্যান্ড লক্ষ্য করা যায়, মানে এদের যে এপিডার্মিস যে স্তর, যে লেয়ার, সেখানে মিউকাস গ্ল্যান্ড থাকে, যেখান থেকে মিউকাস বা তরল পদার্থ সিক্রেশন হয়, যেটার সাহায্যে এদের সারা বডিটা পিচ্ছিল থাকে, যাতে ওদেরকে ধরতে গেলে কি হয়, ওরা ওখান থেকে সহজেই বেরিয়ে যেতে পারে। মানে শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এদের কি হয়, গোটা বডিটা পিচ্ছিল থাকে, মিউকাস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে স্কিনের মধ্যে। তাহলে এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি বললাম, এরা তরুণাস্থি বিশিষ্ট। এদের লেজ হচ্ছে হেটারোসার্কাল লেজ দেখা যায়। এদের ক্লাসপার প্রেজেন্ট থাকে মেলদের ক্ষেত্রে, যেটা সঙ্গমের ক্ষেত্রে সাহায্য করে একমাত্র পুরুষদের ক্ষেত্রে প্রেজেন্ট। আর নেক্সট বললাম এদের ক্ষেত্রে প্লাকয়েড আঁশ লক্ষ্য করা যায়। দেখো এদের ক্ষেত্রে এন্ডোস্কেলেটন হচ্ছে তোমার কি তরুণাস্থি বিশিষ্ট, তরুণাস্থি বিশিষ্ট, মানে এটা এন্টায়ারলি পুরোপুরি ভাবে তরুণাস্থি বিশিষ্ট এদের বহিঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। দেখো এদের ক্ষেত্রে পৌষ্টিক যে তন্ত্র সেটা কেমন লক্ষ্য করা যায়,
এদের মাউথ হচ্ছে ভেন্ট্রাল। একটাই লক্ষ্য করবে, আমি ডায়াগ্রাম দেবো, অন্যান্য ফিশের ক্ষেত্রে মাউথ তো উপরের পাটে লক্ষ্য করা যায় না, বাট কন্ট্রিক ফিশ মাছের ক্ষেত্রে, শঙ্কর, টর্পেডো, এদের ক্ষেত্রে দেখবে এটা যদি ধরো হয় এই নিচের অংশে মাউথ লক্ষ্য করা যায়, এই অংশে মাউথ। তাহলে মাউথটা হচ্ছে এটা ডরসাল পোর্শন, এটা ভেন্ট্রাল, তাহলে মাউথ হচ্ছে ভেন্ট্রাল পোর্শনে বর্তমান। ওকে, কন্ট্রিক ফিশের ক্ষেত্রে মাউথ যেটা সেটা নিচের দিকে থাকে, মানে এটা যদি ফিশ হয় ধরো, তাহলে এই তলাতে মানে উপরে নয়, ভেন্ট্রাল ডরসাল সাইডে নয়, এই নিচের দিকে এই পোর্শনে থাকে, নিচের পোর্শনে থাকে মাউথটা। ওকে, এটা কিন্তু সবার থেকে আলাদা বৈশিষ্ট্য। তাহলে এদের মাউথটা হচ্ছে কোথায়? ভেন্ট্রালি অবস্থিত। নাম্বার 1 হচ্ছে এদের মাউথ প্রেজেন্ট ইন ভেন্ট্রাল সাইডে মাউথ অবস্থিত। আর কি দেখা যায়? এদের পোস্টিক ইন্টেস্টাইনে এক ধরনের ভালভ উপস্থিত থাকে। দেখো নেক্সট হচ্ছে এটা ডাইজেস্টিভ সিস্টেম, বললাম যে মাউথ পার্ট ভেন্ট্রাল পোর্শনে অবস্থিত। চোয়ালে সারিবদ্ধ দাঁত থাকে। এদের যে ইন্টেস্টাইন সেখানে স্পাইরাল ভালভ থাকে, যে সবকিছুকে অবজার্ভ মানে শোষণ করতে সাহায্য করে। ওকে, অ্যাবজর্পশন করতে সাহায্য করে। আর পোস্টিক নালীটা অ্যানাস দ্বারা উন্মুক্ত থাকে। ওকে, মানে পোস্টিক নালী অবসারণী ছিদ্র দ্বারা উন্মুক্ত থাকে। দেখো নেক্সট একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ। এরা শ্বাসকার্য চলে কার সাহায্যে? ফুলকার সাহায্যে। এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে, শ্বাসকার্য চালায়। এদের ক্ষেত্রে মোটামুটি 5 to 7 pairs of gill present। ওকে, মোটামুটি 5 থেকে 7 জোড়া এদের গিল উপস্থিত থাকে। যে সমস্ত প্রাণী গিলস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় তাদেরকে সেই ধরনের রেসপিরেশনকে বলা হয় ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। মনে থাকবে? আচ্ছা, আর যারা সারফেস বা বডি তলের সাহায্যে রেসপিরেশন বা শ্বাসকার্য চালায় তাদেরকে বলা হয় কিউটি জেনাস রেসপিরেশন। ওকে, আচ্ছা, আর এদের ক্ষেত্রে আর কি দেখা যায়? গ্যাস এক্সচেঞ্জের ক্ষেত্রে এরা হচ্ছে তোমার 5 to 7 pairs of gill প্রেজেন্ট থাকে এদের ক্ষেত্রে। আর একটা জিনিস থাকে, এদের যে কানকো মানে ফুলকাটা বা গিলস অপারকিউলাম দ্বারা ঢাকা থাকে না। এদের ফুলকা অপারকিউলাম দ্বারা ঢাকা থাকে না, অপারকিউলাম দ্বারা ঢাকা থাকে না। ওকে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার যে কন্ট্রিক ফিশের ক্ষেত্রে যে ফিশ বর্তমান তাদের ক্ষেত্রে গিলস কানকো সেগুলো অপারকিউলাম দ্বারা মানে গিলস গুলো কানকো দ্বারা ঢাকা থাকে না, মানে ফুলকা গুলো কানকো দ্বারা বা অপারকিউলাম দ্বারা ঢাকা থাকে না। যেটা আমরা একটু পরে দেখবো যে অস্ট্রিচ ফিশের ক্ষেত্রে কিন্তু অপারকিউলাম প্রেজেন্ট। তাহলে এগুলোর ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? পার্থক্য এগুলো বলতে পারি আমরা। ওকে, আচ্ছা, আর হচ্ছে কি এখানে সুইম ব্লাডার বা পটকা। অনুপস্থিত। এদের ক্ষেত্রে সুইম ব্লাডার বা পটকা থাকে না। ওকে, নোট ডাউন করে নাও পয়েন্টটা। আমরা জানি যে পটকা হচ্ছে কোনো মাছকে উপরে কি করে ভাসতে সাহায্য করে এবং গভীরে নিচে যেতে সাহায্য করে, বাট এদের ক্ষেত্রে সেটা থাকে না। এদের ক্ষেত্রে যে ফিন্স আছে সেই ফিন্স গুলো পাখনাগুলো ওদেরকে ভাসমান অবস্থায় থাকতে সাহায্য করে, বাট এদের ক্ষেত্রে পটকা অনুপস্থিত। তো এইগুলো হচ্ছে মেন পার্থক্য অস্ট্রিক ফিশের সঙ্গে কন্ট্রিক ফিশের। দেখো সার্কুলেটরি সিস্টেম কন্ট্রিক ফিশ মাছের ক্ষেত্রে এদের সংবহনতন্ত্র হচ্ছে তোমার কি, এখানে হচ্ছে তোমার কি প্রকৃতির? ভেনাস প্রকৃতির হাড় দেখা যায়। হৃৎপিণ্ডের এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 2টি, 2 চেম্বার হার্ট লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অলিন্দ আর একটা নিলয়, একটা অর্কেল একটা ভেন্ট্রিকেল লক্ষ্য করা যায়। ওকে, আর এদের হৃৎপিণ্ডে ভেনাস প্রকৃতির, এদের হৃৎপিণ্ড হচ্ছে তোমার ভেনাস প্রকৃতির। কেন ভেনাস প্রকৃতি বলা হয়? কারণ এখানে মানে দূষিত রক্ত প্রবাহিত হয়। এদের দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয়।
এদের তো কিডনি নেই, তাহলে এরা যে ব্লাডটা নিচ্ছে সেটা তারা কোথায় পাঠাচ্ছে? অলিন্দ, অলিন্দ থেকে নিলয়, সেখান থেকে তারা ফুলকাতে বা গিলসে পাঠিয়ে দিচ্ছে, সাপ্লাই করছে। তো এদের ক্ষেত্রে দূষিত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড প্রবাহিত হয়, যার জন্য একেবারে ভেনাস প্রকৃতির হার্ট। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর নিটের জন্য, যে ভেনাস প্রকৃতির হার্ট কাদের লক্ষ্য করা যায় বা কোন ফর্মের প্রাণীদের লক্ষ্য করা যায়? ফিশেস ও সুপার ক্লাস ফিশেস এবং শ্রেণী কন্ট্রিক্ট ফিশের, অর্থাৎ ফিশের ব্লাড হচ্ছে 2 চেম্বার, একটা অলিন্দ একটা নিলয়, ডিঅক্সিজেনেটেড মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড প্রবাহিত হয়, আর ভেনাস হচ্ছে ভেনাস প্রকৃতির হার্ট মানে এখানে দূষিত ব্লাড প্রবাহিত হয়। আর একটা পয়েন্ট আছে, এদের যে আরবিসি, এদের ব্লাডের রং লাল কারণ হিমোগ্লোবিন থাকে, আর এই ভেনাস প্রকৃতির হার্টে যে আরবিসি মানে এদের দেহে যে রেড ব্লাড কর্পাসের উপস্থিত থাকে সেটা নিউক্লিয়াস যুক্ত, সেটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। তাহলে হৃৎপিণ্ডে 2টো চেম্বার, একটা অলিন্দ একটা নিলয়। হৃৎপিণ্ড ভেনাস প্রকৃতির কারণ এখানে দূষিত রক্ত প্রবাহিত হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত, আর এদের যে রেড ব্লাড কর্পাসেল সেটা তোমার কি নিউক্লিয়েটেড মানে নিউক্লিয়াস সম্পূর্ণ। দেখো এদের এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে কি থাকে? অঙ্গ এক্সক্রিশনে সাহায্য করে কিডনি, কিডনিজ। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা করতে আমার করাতে অসুবিধা হচ্ছে, তোমাদের করতে অসুবিধা হবে কারণ পাশে কাজ চলছে, তো প্রচন্ড আওয়াজ মানে কাঠের কাজ চলছে, তো ভীষণ একটা জোরে সব সাউন্ড হচ্ছে, এটা আমার ক্লাস করাতেও ঠিক আমি মনোযোগ পাচ্ছি না এবং তোমাদের করতে অসুবিধা হবে, তো একটু কষ্ট করে ক্লাসটা করবে, ঠিক আছে? দেখো তাহলে এদের ক্ষেত্রে এক্সক্রিটরি যে বললাম কি কিডনি লক্ষ্য করা যায়, আর এদের যে বজ্র পদার্থ হচ্ছে কি ইউরিয়া, বজ্র পদার্থ ইউরিয়া। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এদের নার্ভাস সিস্টেম। দেখো এদের ক্ষেত্রে 10 পেয়ার, মনে রাখবে 10 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ দেখা যায়, অর্থাৎ কন্ট্রিক্টিসের ক্ষেত্রে 10 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা করোটিড স্নায়ুর সংখ্যা লক্ষ্য করা গেছে। আমরা জানি যে আমাদের ক্ষেত্রে বার্ডসের ক্ষেত্রে দেখবো 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। তাহলে দেখো সেই প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, একানোডাম, প্লাটিহেলমিনথিস, অ্যাক্সেল হেলমিনথিস, নিমাটোডা, তারপর তোমার অ্যানিলিডা, তারপর তোমার আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, এইভাবে আমরা ধীরে 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 কডেটস পৌঁছেছি, এখন আমরা পিসেস পড়ছি। তাহলে দেখো ডেভেলপমেন্ট ক্যারেক্টার তো থাকবেই না, তবেই না আমরা লোয়ার থেকে হায়ারে ক্লাসিফিকেশনটা সেজন্যই করেছি উন্নত বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে এখানে 10 পেয়ার অফ 10 জোড়া ক্রেনিয়াল নার্ভ লক্ষ্য করা যায়। ওকে, আরেকটা জিনিস এদের টেম্পারেচার, তাপমাত্রা, এরা হচ্ছে বললাম শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ওই যে বললাম কোল্ড ব্লাডেড অ্যানিমেলস, এটা হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমেল, মানে এদের হচ্ছে তোমার কি দেহের যে টেম্পারেচার সেটা পরিবেশের ফ্যাক্টর, মানে যদি পরিবেশের টেম্পারেচার বেশি হয় মানে খুব গরম হয় গ্রীষ্মকাল ঠান্ডা থাকে, আবার এদের যখন যদি শীতকাল থাকে দেহ গরম থাকে, অর্থাৎ পরিবেশের ফ্যাক্টরের ভিত্তিতে এরা নিজের মানে ব্লাডের টেম্পারেচারকে চেঞ্জ করতে পারে, সেই জন্য কোল্ড ব্লাডেড বলা হয়। আর ওয়ার্ম ব্লাডেড আমরা যারা পরিবেশের এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জের সঙ্গে আমাদের কোনো ফ্যাক্টরি কোনো প্রভাবই পড়ে না, কারণ আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, মানে এটা নির্দিষ্ট মাত্রায় তুলনামূলকভাবে একটা জায়গায় কনস্ট্যান্ট থাকে। ওকে, আচ্ছা রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে তোমার কি সেক্সুয়াল সেপারেটেড মানে ডায়োসিয়াস, এটা লিখছি না। ওকে, ডায়োসিয়াস রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে সেক্সেস আর সেপারেটেড ডায়োসিয়াস, আর এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল, এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল, মানে মাদার যে বডি সে মায়ের দেহের ভিতরে কি ঘটে নিষেক সম্পন্ন হয়, তারপরে ডিম থেকে নিষেক সম্পন্ন হয়, সে নিষিক্ত ডিম থেকে বেবি তারপরে বাইরে ডেলিভারি হয়। ওকে, আচ্ছা এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট 14 ডেভেলপমেন্টে কেমন ঘটে দেখো, এরা হচ্ছে ওবোভিভিপেরাস, এটা মনে রাখবে, ওভো
বিপেরাস মানে ওভিভিপেরাস কেন, মানে ধরো যাদের ক্ষেত্রে মায়ের দেহে ডিম্বাণু মানে ফার্টিলাইজেশন ঘটে, নিষিক্ত ডিম্বাণু ফার্টিলাইজেশন মায়ের দেহে ঘটে এবং সেখান থেকে যে বেবি উৎপন্ন হয় ট্রু প্লাসেন্টা থাকে না। প্লাসেন্টা মানে কি বলা হয়, অমরা বলা হয়, মানে যেখানে মায়ের দেহের সঙ্গে বডির যে দেহের যে নারীর সাহায্যে খাবার বা ব্লাড বা খাদ্য ট্রান্সফার হয় তাকে বলছি প্লাসেন্টা। এদের ক্ষেত্রে কিন্তু ট্রু প্লাসেন্টা থাকে না, সত্যিকারের প্লাসেন্টা থাকে না, বাট মায়ের দেহে এদের ডিম উৎপন্ন হয়, সেই ডিমে ফার্টিলাইজেশন ঘটে, নিষেক সম্পন্ন হয়, সেখান থেকে অপত্য উৎপন্ন হয় এবং সেই অপত্যের ডেলিভারি হয়। ওকে, তো এদের ক্ষেত্রে এরা হচ্ছে কি ওভিভিপেরাস, কারা, কন্ড্রিক ফিশের ক্ষেত্রে। ওকে, আমি রুই কাতলা মৃগেলের কথা বলিনি, আমরা বলছি শঙ্কর মাছের কথা, টর্পেডোর কথা, কন্ড্রিক ফিশ। ঠিক আছে, এরপর এদের কিছু এক্সাম্পল আছে, ওই এক্সাম্পল দুটো মনে রাখবে। দেখো এক্সাম্পলগুলো মনে রাখবে। স্কলিয়াডন বা ডগ ফিশ বলা হচ্ছে কারণ এদের ঘ্রাণ শক্তিটা কুকুরের মনে অনেক বেশি, মানে জলের মধ্যে যদি 1 ফোঁটা বা 2 ফোঁটা ব্লাড এরা ধরো জলের মধ্যে 1-2 ফোঁটা যদি ব্লাড থাকে তাহলে ওরা দূর থেকে সেই স্মেলটা পেয়ে সেখানে সেই খোঁজের সন্ধানে চলে যায়। টর্পেডো ইলেকট্রিক মাছ, এটা ইলেকট্রিক কিছু কারেন্ট তৈরি করে জলের মধ্যে। আর শঙ্কর মাছ বা ট্রাইগন, এই এক্সাম্পল 3টে মনে রাখবে। তাহলে আমরা কি কি পড়লাম, কন্ড্রিক ফিশ পড়লাম আমরা এতক্ষণ। কন্ড্রিক ফিশের স্পেশাল যে ক্যারেক্টার বলে দিচ্ছি, তোমরা ডেসক্রাইব করে খাতায় লিখে রাখাবে আমাকে হোমওয়ার্ক করে। কন্ড্রিক ফিশের স্পেশাল বৈশিষ্ট্য, স্পেশাল ক্যারেক্টার, এক হচ্ছে এরা হচ্ছে তোমার তরুণাস্থি বিশিষ্ট, আমি শর্টকাটে লিখছি তোমরা ডিটেলসে লিখবে, তরুণাস্থি বিশিষ্ট। সেকেন্ড হচ্ছে এদের ক্ষেত্রে ক্লাসপার প্রেজেন্ট, ক্লাসপার সঙ্গম অঙ্গ পুরুষের দেহে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এদের ক্ষেত্রে প্লাকয়েড আঁশ। ফোর্থ হচ্ছে হেটারোসার্কাল লেজ। ফিফথ হচ্ছে পটকা থাকে না। সিক্স হচ্ছে অপারকিউলাম থাকে না। দেন হচ্ছে সেভেন্থ হচ্ছে ভেনাস হার্ট। ওকে, এগুলো হচ্ছে মেন ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো মনে রাখো কারণ অস্ট্রিক ফিশের মধ্যে এর পার্থক্য করব। তরুণাস্থি বিশিষ্ট, ক্লাসপার সঙ্গমঙ্গ, প্লাকয়েড আঁশ, হেটারোসার্কাল লেজ, পটকা থাকে না, অপারকিউলাম থাকে না এবং ভেনাস প্রকৃতির হার্ট লক্ষ্য করা যায়। এই হচ্ছে এদের স্পেশাল ক্যারেক্টার, খাতাতে নোট ডাউন করে রাখবে, খুব ইম্পর্টেন্ট।